আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ আয়োজন নিয়ে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ব্রেইন ক্যান্সার। ব্রেইন ক্যান্সার নিয়ে আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে জুন মাসের 8 তারিখ বিশ্ব ব্রেইন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালিত হয়। ব্রেইন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী ব্রেইন ক্যান্সারের যে প্রাদুর্ভাব সেটাকে প্রতিরোধ করা এবং ব্রেইন ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে সবাইকে সচেতন করা। প্রতি বছর প্রায় প্রতি লক্ষে 7 জন মানুষ ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন। প্রায় প্রতি বছর 3.5 লক্ষ মানুষ ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন। ব্রেইন ক্যান্সারে আক্রান্তদের মধ্যে একদম অল্প বয়সী শিশু থেকে শুরু করে একদম বয়স্ক মানুষও রয়েছেন। আসুন প্রিয় দর্শক, আমরা জানি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিসমূহ কি কি। ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিসমূহের মধ্যে প্রথমত বয়স বাড়ার সাথে সাথে ব্রেইন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি বাড়ে। এরপর সেক্স, যেটা পুরুষের মধ্যে ব্রেইন ক্যান্সার নারীদের তুলনায় কিঞ্চিত পরিমাণ বেশি থাকে। এছাড়াও কিছু ব্রেইন ক্যান্সার যার জন্মগত প্রাদুর্ভাবের ইতিহাস রয়েছে, যাদের পরিবারে ব্রেইন ক্যান্সারের ইতিহাস রয়েছে, তারাও ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এছাড়াও বিভিন্ন পেশাগত কারণে রেডিয়েশন এক্সপোজার যারা হয়েছেন বা বিভিন্ন অন্য কোনো রোগের কারণে রেডিওথেরাপি দেওয়ার কারণে রেডিয়েশন এক্সপোজার হয়েছেন, তাদেরও ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে তারাও থাকেন। আসুন প্রিয় দর্শক, আমরা জেনে নিই ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ কি কি। খুবই সাধারণ ব্যাপার, আমাদের মাথা ব্যথা হয়নি এরকম মানুষ আসলে দুনিয়াতে পাওয়া খুবই মুশকিল। এবং বর্তমান সময়ে আমরা মোবাইল বা ডিজিটাল ব্যবস্থাপনার মধ্যে আমরা জীবনযাপন করছি। দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত মাথা ব্যথায় আক্রান্ত হচ্ছি এবং এটাকে যত স্বাভাবিকভাবে এটা যত বেশি পরিমাণে হচ্ছে, আমরা সাধারণভাবে এটাকে মনে করছি আমাদের চোখ ব্যথা, মাথা ব্যথা, এটা একটা খুবই সাধারণ সমস্যা। হ্যাঁ, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ব্রেইন ক্যান্সারের প্রধান লক্ষণ কিন্তু মাথা ব্যথা। সুতরাং এই মাথা ব্যথা নিয়ে আমাদের অবশ্যই মাথা ব্যথার কারণ রয়েছে। আমরা ব্রেইন ক্যান্সারের ঝুঁকির কথা মাথায় রেখে আমাদের মাথা ব্যথার কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটার জন্য আমরা ডাক্তারের কাছে যাব এবং নিয়মিত চেক আপে থাকবো। এরপরে খিঁচুনি, কারো যদি হঠাৎ করে খিঁচুনি হয়, খিঁচুনি মানে চোখ উল্টিয়ে যাওয়া, বা আমরা সবাই জানি খিঁচুনি রোগী আমরা দেখেছি। তো খিঁচুনি হলে সেটাকে আমরা যথাযথভাবে ইভ্যালুয়েট করার জন্য ডাক্তারের কাছে যাব এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হব যে এই খিঁচুনির কারণ কি। এরপরে কিছু ফাংশনাল ব্যাপার রয়েছে। কিছু একজন মানুষের ব্রেইনে অনেকগুলো ফাংশনাল এরিয়া রয়েছে। যে একটা ব্রেইনের মধ্যে এক এক জায়গায় টিউমার হলে, এক এক জায়গায় ক্যান্সার হলে সেটার লক্ষণ এক এক রকম ফাংশনাল ইম্পেয়ারমেন্ট দিয়ে প্রকাশ পেতে পারে। যেমন মস্তিষ্কের সামনের দিকের অংশে যদি টিউমার হয়, যেটাকে আমরা ফ্রন্টাল লোব বলে থাকি, তো সেখানে যদি টিউমার হয় তাহলে সেই টিউমারটা আমাদের পার্সোনালিটি ইম্পেয়ারমেন্ট হিসেবে বা পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে। তার মানে একজন মানুষ তার কোথায় কি বলা উচিত, কোথায় কি করা উচিত, এই বিবেক বোধ সম্পন্ন এই ক্ষমতাটা তার নষ্ট হয়ে যায়। এরপরে প্যারাইটাল লোবে যদি টিউমার হয় তাহলে সেক্ষেত্রে তার দৃষ্টিশক্তি লোপ পেতে পারে, তার মোটর ফাংশন লোপ পেতে পারে, তার হাত পায়ের বল শক্তি কমে যেতে পারে কোনো এক পাশের। যদি অক্সিপিটাল লোবে যদি টিউমার হয় তাহলে তার দৃষ্টিশক্তি কমে যেতে পারে, দৃষ্টিশক্তি হঠাৎ করে লোপ পেয়ে যেতে পারে। এরপরে টেম্পোরাল লোবে, বিশেষ করে বাম পাশের টেম্পোরাল লোবে, যেটা আমাদের কানের উপরের অংশে থাকে, সেখানে যদি টিউমার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শ্রবণ শক্তি এবং কথা বলার শক্তি কমে যেতে পারে। এছাড়াও আমাদের আরো অনেক ধরনের সমস্যা হতে পারে, যেটা আসলে আনইউজুয়াল। দেখে আমি এত ডিটেলস আসলে একজন ডাক্তার ছাড়া
বোঝা সম্ভব না। মোট কথা মাথার কোনো সমস্যা হলে সেটাকে গুরুত্ব দিতে হবে এবং সেটাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। ব্রেন ক্যান্সারের যেই রোগীগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যায় অধিকাংশই অর্থাৎ 70% সেই টিউমারটি ব্রেন থেকে উদ্ভূত নয়। শরীরের অন্য কোথাও ক্যান্সার হয়ে সেইটা ছড়িয়ে ব্রেইনে যখন যায় তখন সেটা ব্রেন ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেতে পারে। যেমন শরীরের ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার এবং কিডনি ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, অন্যান্য যে কোনো অঙ্গের ক্যান্সার সেটা যদি মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে, ব্রেইনের মধ্যে প্রবেশ করে, তাহলে সেটা একটা ব্রেন ক্যান্সারের রূপ নেয়। তো সেক্ষেত্রে আর ব্রেইনের মধ্যে কিছু কিছু ক্যান্সার জন্ম নিতে পারে। সেই ক্যান্সারগুলো বিভিন্ন ধরনের হয়। তো ব্রেইনের ক্ষেত্রে আসলে এগুলোকে আমরা লোকালি ম্যালিগন্যান্ট বলে থাকি। লোকালি ম্যালিগন্যান্ট মানে ব্রেইন ক্যান্সার যেটা ব্রেইনের থেকে উৎপত্তি, তো সেই ধরনের ক্যান্সার বা টিউমার সেইটি আসলে ব্রেইনের বাইরে যায় না বললেই চলে। এটি লোকালি ম্যালিগন্যান্ট অর্থাৎ এটি স্থানীয়ভাবে বিস্তার লাভ করতে থাকে, স্থানীয়ভাবে বড় হতে থাকে এবং আস্তে আস্তে এটি স্থানীয়ভাবেই এর ইফেক্ট বা এর নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়তে থাকে, শরীরের অন্যান্য অঙ্গে এখান থেকে ছড়ায় না। ব্রেন ক্যান্সারগুলো কি কি ধরনের হয়ে থাকে? ব্রেন ক্যান্সারের নামগুলো আমি যদি বলি, কিছু কিছু নাম যদি বলি, যেমন অ্যাস্ট্রোসাইটোমার ভিতরে সবচেয়ে অ্যাগ্রেসিভ ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি। এরপরে আছে এপেন্ডাইমোমা, এরপরে এমব্রায়োনাল টিউমার যেটা বাচ্চাদের সাধারণত হয়, এপেন্ডাইমোমাও বাচ্চাদের হয়ে থাকে। এরপরে মেনিনজিওমা যেটা সব বয়সেই হতে পারে এবং এটা একটা বিনাইন টিউমার, এটা কোনো ম্যালিগন্যান্ট টিউমার না বা ক্যান্সার নয়। কর্ডোমা এটাও কোনো ম্যালিগন্যান্ট টিউমার নয়, তবে এটি বারবার ফিরে আসার প্রবণতা থাকে। মেনিনজিওমা এবং কর্ডোমা দুইটারই বারবার ফিরে আসার প্রবণতা থাকে। এরপরে লিম্ফোমা এবং মায়োলোমা দুইটাই ব্রেইনে প্রবেশ করতে পারে। তো এই সমস্ত ধরনের ক্যান্সারগুলো আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি? আমরা জানি যে ব্রেইন একটি শক্ত খোলসে আবৃত থাকে, যেটাকে আমরা করোটি বলি বা স্কাল বলি। তো এই স্কাল বোন ভেদ করে আসলে টেস্ট করা সবসময় কঠিন এবং সেই এক্সপার্টাইজ আসলে আমাদের দেশের সব জায়গায় নাই। তবে ব্রেন টিউমারগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে রেডিওলজিক্যালি অনেক ক্ষেত্রে আমরা শনাক্ত করতে পারি। এই শনাক্তকরণের জন্য যাদের মধ্যে ব্রেন লক্ষণ বিদ্যমান রয়েছে তাদেরকে সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষার মাধ্যমে অনেক ক্ষেত্রে বলে দেওয়া যায় যে তার আসলে ব্রেইনের কোন ধরনের ক্যান্সার হয়েছে। এরপরে আমরা পেট সিটি স্ক্যান করতে পারি, যেটাতে আমরা বুঝতে পারি যে ব্রেন ক্যান্সারের ওইটা আসলে তার সাইজ কতটুকু, কতদূর স্থানীয়ভাবে বিস্তৃত হলো, কারণ সেটি আমাদের ইডেমা এবং ব্রেন টিউমার এই দুইটাকে আসলে পার্থক্য করতে পারে। এরপরে যেসব ক্যান্সার আসলে বাইরে থেকে ব্রেইনে প্রবেশ করেছে, মানে অ্যাকচুয়ালি যার প্রাইমারি সাইট বিভিন্ন অন্য জায়গায় সেকেন্ডারি মেটাস্টাসিস হিসেবে ব্রেইনে প্রবেশ করেছে, সেসব ক্যান্সারের ক্ষেত্রে আমরা শনাক্তকরণের জন্য সেই ক্যান্সারের যেই শনাক্তকরণ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করতে পারি। ব্রেইনের ক্ষেত্রেও আমরা একই সাথে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সাসপিশাস বা সন্দেহজনক টিউমার থাকলে সেটাকে আমরা একজন নিউরোসার্জন তিনি অপারেশনের মাধ্যমে সেটাকে যতটুকু সম্ভব সেটাকে রিমুভ করে তারপর সেটা পরীক্ষার মাধ্যমে আমরা শতভাগ নিশ্চিত হই বায়োপসি পরীক্ষার মাধ্যমে, এবং এরপরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমরা ব্রেন ক্যান্সারের অসংখ্য সাবটাইপগুলোর মধ্য থেকে আমরা আরও নিখুঁতভাবে শনাক্ত করতে পারি যে তার আসলে ব্রেনে কোন ধরনের টিউমার বা ক্যান্সার রয়েছে। এবং সার্জারির পরে আমরা এটি একই সাথে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক দুইটি হয়ে থাকে। এরপরে অধিকাংশ ক্ষেত্রে ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় এবং এই রেডিওথেরাপিটা খুবই সূক্ষ্মভাবে এবং ব্রেইনের বিভিন্ন
যে সেন্টারগুলো রয়েছে বা যে ফাংশনাল এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোকে যাতে যাতে অপ্রয়োজনীয় রেডিওথেরাপি যাতে না না হয় এবং যে টিউমার যে জায়গায় রয়েছে সেই জায়গাটাই শুধু যাতে রেডিওথেরাপি পাই, সেই হিসেবে উন্নত প্রযুক্তির যেমন ভিম্যাট বা আইএমআরটি প্রযুক্তির মাধ্যমে আমরা ব্রেইনে রেডিওথেরাপি দিয়ে থাকি। এরপর ব্রেইনে চিকিৎসার জন্য কিছু টার্গেটেড থেরাপি ড্রাগ রয়েছে, যেমন তার মধ্যে টেমোজোলামাইড, যেমন বেভাসিজুম্যাব অন্যতম। কিছু ক্ষেত্রে কিছু কেমোথেরাপির রোল রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা জানলাম যে ব্রেন ক্যান্সার কি, ব্রেন ক্যান্সারের উচ্চ ঝুঁকির কারণসমূহ কি, লক্ষণসমূহ কি, শনাক্তকরণের উপায় কি, এবং চিকিৎসার পদ্ধতিসমূহ কি কি, এবং চিকিৎসার মাধ্যমে এই ব্রেন ক্যান্সার ভালো হওয়ার আসলে উপায় আছে কিনা। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ব্রেন ক্যান্সার তো আমরা জানি খুবই খারাপ টাইপের একটি ক্যান্সার, এবং আমরা যারা বাংলা সিনেমা দেখি তারা অনেকেই দেখেছি যে ব্রেন ক্যান্সার মানেই একটা হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা, যে তার আর বাঁচার কোনো উপায় নেই। তো প্রিয় দর্শক, আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে যদি অন্য অর্গানের কোনো ক্যান্সার সেটি যদি ব্রেইনে ছড়িয়ে পড়ে তাহলে সেইটি আসলে স্টেজ 4 হিসেবে নির্দেশ করে, এবং সেক্ষেত্রে আসলে তার সার্ভাইভাল আউটকাম আসলে খুবই কম বা সীমিত হিসেবে আমরা চিহ্নিত করি। কিন্তু যদি ব্রেইনের মধ্যে থেকে যদি কোনো টিউমার অ্যারাইজ করে, সেইটি যদি সঠিকভাবে এবং যথাযথভাবে সার্জারি করে রিমুভ করা যায় এবং পরবর্তী চিকিৎসাগুলো যদি নেওয়া যায়, যেমন রেডিওথেরাপি, টার্গেট থেরাপি, এগুলো নেওয়া যায়, তাহলে দীর্ঘদিন একটা মানুষ চিকিৎসা নিয়ে ভালো থাকতে পারেন, অনেকে সুস্থও হয়ে যেতে পারেন। তো আসুন আমরা ভয় ভেঙে আমরা ব্রেন ক্যান্সার সম্পর্কে জানি, আমরা নিজে সচেতন হই, আমরা পরিবারকে সচেতন করি, আমরা সমাজকে সচেতন করি। ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়, ক্যান্সার সচেতনতাই ক্যান্সার জয় করা সম্ভব। ক্যান্সার অভিশাপ নয়, সচেতনতাই হবে জয়। আসুন আমরা সবাই সচেতন হই। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ব্রেন ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।